লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ. হামিদ পিএসসির লেখা আত্মজীবনী থেকে তুলে ধরছি। 15ই আগস্ট 1975, রক্তাক্ত সেনা অভ্যুত্থান। 1971 সাল, উত্তাল বাংলাদেশ, সভা মিছিল, বিক্ষোভ, প্রতিবাদ। 69-এর গণ আন্দোলন, বিক্ষুব্ধ জনতা, ফিল্ড মার্শাল আইয়ুব খাঁর পতন, জেনারেল ইয়াহিয়া খাঁর উত্থান, সারা দেশে মার্শাল ল, 6 দফার দাবি নিয়ে আওয়ামী লীগের বিপুল বিজয়। 71 সাল, শেখ মুজিবুর রহমানের বিস্ময়কর উত্থান, উদ্দি পাকিস্তান। শুরু হলো সামরিক জান্তার গোপন ষড়যন্ত্র। ভুট্টা ইয়াহিয়ার 1970 সালের 7 ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফলাফল মানতে অস্বীকৃতি জ্ঞাপন। মুষ্টিবদ্ধ বাঙালি, পথ ঘাট, অফিস আদালত বন্ধ, আন্দোলন তুঙ্গে। 25শে মার্চ 1971, রাতের অন্ধকারে ঢাকা সেনানিবাস থেকে কামান, বন্দুক, ট্যাঙ্ক নিয়ে বেরিয়ে এলো সশস্ত্র পাক বাহিনী। ভীমরুলের মতো ঝাঁকে ঝাঁকে বেরিয়ে এলো। চতুর্দিকে গুলি আর গুলি। আক্রমণ চলল নিরীহ বাঙালিদের উপর। মারা পড়ল হাজার হাজার নিরীহ মানুষ। সর্বত্র জনতার লাশ আর লাশ। এবার শুরু হলো মুক্তির সংগ্রাম। সামনে এগিয়ে চলল 71-এর স্বাধীনতা সংগ্রাম। একদিকে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সুশিক্ষিত পাক বাহিনী, অন্যদিকে লাঠি ডান্ডা হাতে ভেত বাঙালি। শুরু হলো স্বাধীনতার সংগ্রাম। পলাশির যুদ্ধের পর প্রায় 200 বছর পার হয়ে গেল। কোনো সশস্ত্র যুদ্ধ সংঘটিত হয়নি এই ভূখণ্ডে। সুদীর্ঘ বিরতির পর তরুণ বাঙালিদের অস্ত্র হাতে নতুন অভিজ্ঞতা। সৃষ্টি হলো নতুন ইতিহাস। দীর্ঘকাল ব্রিটিশ আর পাকিস্তানি প্রভুরা অস্ত্রের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে ভেত বাঙালিদের। শতাব্দীর ব্যবধানে এই প্রথমবার ব্যাপকভাবে অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে নেমে পড়ে বাঙালি তরুণরা। বন্দুকের নল উত্তপ্ত, তাজা বারুদের গন্ধ, টগবগে রক্ত, অদ্ভুত অভিজ্ঞতা। পুলিশ, আনসার, পিডিআর, বাঙালি পল্টন, সশস্ত্র বাঙালি সৈনিকদের পাশাপাশি হাত মিলিয়েছে হাজার হাজার তরুণ, ছাত্র, যুবক, পেশাজীবী, শ্রমিক। জনতার সশস্ত্র সংগ্রাম। হাতিয়ার পেলে লড়তে জানে বাঙালিরা। নাস্তানাবুদ খান সেনা, ঝিমিয়ে এলো তাদের লম্ফঝম্ফ। পরাজিত পাক বাহিনী। 71-এর 16 ডিসেম্বর, ছেঁড়া শার্ট, ছেঁড়া জুতা, পরনে ময়লা লুঙ্গি, কাঁধে ঝুলছে রাইফেল। ঢাকার রাস্তায় হাজার হাজার দিক বিজয়ী বীর মুক্তিযোদ্ধা। তরুণদের বজ্র হুঙ্কার, জয় বাংলা। ট্যাঙ্ক, কামান, বন্দুক, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পরাজিত খান সেনা। তারা নতমস্তকে সারিবদ্ধভাবে দণ্ডায়মান রেসকোর্স ময়দানের পশ্চিম প্রান্তে। প্রায় 93,000 অক্ষত সৈন্য নিয়ে পাক জেনারেল আবদুল্লাহ খান নিয়াজির আত্মসমর্পণ। নিজ হাতে পিস্তল থেকে গুলি বের করে হাতিয়ার ঢেলে দেয় টাইগার নিয়াজি। কি লজ্জা! জয় হলো জনতার, বিধ্বস্ত পাক বাহিনী। চারিদিকে উল্লাস, গগন বিদারী জয়ধ্বনি। জয় বাংলা, বাংলার জয়, শোষিত জনতার জয়। সৈনিক জনতার সমন্বয়ে, জনতার সমর্থনে মাতৃভূমি রক্ষার্থে যে বাহিনী রুখে দাঁড়ায়, তাকে পরাহত করার ক্ষমতা পৃথিবীর কোনো আধুনিক সশস্ত্র বাহিনীর নেই। নদীমাতৃক বাংলার ভেজা মাটিতে তার প্রমাণ মিলল 71-এর মুক্তিযুদ্ধে। এই ভূখণ্ডের ইতিহাসে সংযোজিত হলো এক নতুন অধ্যায়। সোনার অক্ষরে লেখা থাকবে একটি সশস্ত্র সংগ্রামের ইতিহাস, বাঙালির বিজয় গাথা। স্বাধীন বাংলাদেশ। মুক্ত বাংলাদেশে গঠিত হলো স্বাধীন সরকার। স্বাধীনতা আন্দোলনের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ফিরে এলেন বাংলাদেশে। 1972 সাল, রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হাল ধরলেন স্বাধীন সরকারের। শুরু হলো ঐতিহাসিক যাত্রা। উৎফুল্ল জনতা। একমাত্র
তিনিই তখন সকল চেতনার কেন্দ্রবিন্দু। তাকে নিয়ে শুরু হলো বন্ধুর পথে কঠিন যাত্রা। বিজয় ছিনিয়ে এনেছে বাঙালি, সবাই এবার বিজয়ের অংশীদার। ভারতীয় বাহিনী বলে বিজয় আমাদের, মুক্তি বাহিনী বলে আমাদের, মুজিব বাহিনী ভাবে আমাদের, সেনাবাহিনী বলে আমাদের, দেশের আনাচে কানাচে ছিটিয়ে পড়া নাম না জানা গেরিলারা বলে আমাদের, সেতুপাড়ার গেদু মিয়া কদমালিরা ভাবে আমাদের, কারণ তারা নাকি বাড়িতে বাড়িতে মুক্তিযোদ্ধাদের দিয়েছিল আশ্রয়। কবির ভাষায়, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। সবাই বলে আমি বিজয় ছিনিয়ে এনেছি, এবার আমার প্রাপ্য আমাকে দাও। আমি কেন অবহেলিত, অন্যরা কেন আমার অগ্রভাগে? শুরু হয়ে গেল চাওয়া পাওয়ার ইঁদুর দৌড়। চাই চাই চাই, গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, চাকরি চাই, চাকরিওয়ালাদের প্রমোশন চাই। নবগঠিত সেনাবাহিনীতেও একই আওয়াজ, প্রমোশন চাই। অনেক ত্যাগ হয়েছে, এবার চাই প্রমোশন, আর অপেক্ষা নয়। নবগঠিত সেনাবাহিনী চাওয়া পাওয়ার হাওয়া লাগলো এখানে। চারিদিকে বিশৃঙ্খলা, চাওয়ার লোক বেশি, দেওয়ার লোক নেই। 9 মাস যুদ্ধ শেষে অধৈর্য জাতি, কেউ আর জীবন যুদ্ধে এবার পিছিয়ে থাকতে রাজি নয়। ত্যাগ তিতিক্ষার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে 9 মাসেই। এই তো বাঙালি জাতি। জাতীয় জীবনের সর্বোচ্চ নেমে আসে হতাশা, নৈরাজ্য। চারিদিকে রাজনৈতিক অস্থিরতা, পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম রাষ্ট্রপতি। 1974 সাল, আইন শৃঙ্খলার চরম অবনতি। চুরি, ডাকাতি, হাইজ্যাকিং, মিল কারখানায় উৎপাদন বন্ধ, দেখা দেয় খাদ্য ঘাটতি, শুরু হয় উত্তরবঙ্গে দুর্ভিক্ষ, রিলিফ নিয়ে কারচুপি, রিলিফের চাল খালাস না করে বন্দর ছেড়ে চলে যায় বিদেশি জাহাজ, আন্তর্জাতিক চক্রান্তের আবর্তে বাংলাদেশ। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, এর তড়িৎ পুনর্গঠনে দরকার ছিল দক্ষ প্রশাসন, অভিজ্ঞ প্রশাসনিক অফিসারবৃন্দ, যা দেশ স্বাধীন হওয়ার পর ছিল অনুপস্থিত। সর্বোপরি দরকার ছিল রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা। শেখ সাহেবের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থাকলেও রাষ্ট্রের কর্ণধার হিসেবে রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রকে তিনি দক্ষতার সঙ্গে পরিচালনা ও দিক নির্দেশনা দিতে পারেননি। রাষ্ট্রের সর্বক্ষেত্রে দুর্নীতি ও অরাজকতা তাঁকে ঘিরে ধরে। দিশেহারা রাষ্ট্রপতি। উন্মুক্ত সীমান্ত, বৃদ্ধি পায় চোরাচালান, অর্থনৈতিক অবস্থার চরম অবনতি, চারিদিকে লুটপাট, জাতীয় সমস্যা মোকাবেলায় ব্যর্থ, অদক্ষ, অনভিজ্ঞ দুর্নীতিবাজ প্রশাসন, অসহায় রাষ্ট্রপতি বঙ্গবন্ধু, তাঁকে ঘিরে চাটার দল। সমস্যা মোকাবেলায় ডাকা হয় সেনাবাহিনী। সীমান্তের চোরাচালান বন্ধ করতে হবে, রাষ্ট্রপতির নির্দেশ। অপ্রীতিকর সংঘর্ষে লিপ্ত হয় সেনাবাহিনীর অফিসার আর রাজনৈতিক নেতা পাতিনেতারা। তারা একে অন্যকে দোষ দেয়। ক্ষুব্ধ রাষ্ট্রপতি। সেনাবাহিনীর কিছু অফিসারের বাড়াবাড়ি তার পছন্দ হয় না। একুল ওকুল দুকুল রক্ষার্থে প্রাণান্ত রাষ্ট্রপতি। দেশের অভ্যন্তরের প্রকাশ্যে বিরোধিতায় মাঠে নামে রব জলিলের জাসদ পার্টি। সর্বত্র জোর প্রতিবাদ। 1975 সাল, উত্তপ্ত ঢাকা সেনানিবাস। বেশ কটি বিচ্ছিন্ন ঘটনাও ঘটে গেল একের পর এক। গাজী গোলাম মোস্তফার ছেলে কর্তৃক মেজর ডালিম লাঞ্ছিত হওয়ার ঘটনা এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা। বিয়ের পার্টিতে উপস্থিত নববিবাহিত ডালিম ও তার স্ত্রী। গাজীর ছেলে ডালিমকে অপমান করে, এ নিয়ে কথা কাটাকাটি। ডালিম কর্তৃক গাজীর ছেলেকে চপেটাঘাত। কিছুক্ষণের মধ্যে গাজীর ছেলের দল বল নিয়ে হাজির। ডালিম ও তার স্ত্রীকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে অজ্ঞাত স্থানের যাত্রা। ক্যান্টনমেন্টে খবর শুনে ডালিমের বন্ধু মেজর নূর
এক গাড়ি সৈন্য নিয়ে গাজী গোলাম মুস্তফার বাড়ি ঘেরাও করে এবং ডালিমকে ফেরত দেওয়ার দাবি জানায়। তাকে বঙ্গবন্ধুর সামনে হাজির করা হলো। ডালিমের ফরিয়াদ, বঙ্গবন্ধু, আমরা আপনার ডাকে লড়াই করেছি, আর এই ছেলেরা তখন ফুর্তি করেছে। আজ তারা আমাকে অপমান করছে, আপনি বিচার করুন। শার্ট খুলে সে দেখায় পিঠের আঘাত। বঙ্গবন্ধু বিচার করলেন। তিনি সেনা শৃঙ্খলা ভঙ্গের দায়ে মেজর ডালিম ও মেজর নূরকে চাকরি থেকে বরখাস্ত করলেন। এসব নিয়ে ঢাকার ক্যান্টনমেন্টের দারুণ উত্তেজনা। সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ এই দুই তরুণ অফিসারকে বরখাস্ত না করার পক্ষে জোর সুপারিশ করলেও শেখ সাহেব প্রত্যাহার করতে অস্বীকার করেন। ঘটনাটি ক্ষুদ্র হলেও এর প্রতিক্রিয়া ছিল সুদূর প্রসারী। এই সময় বিভিন্ন কারণে আরও কিছু অফিসার বহিষ্কৃত হলো। কর্নেল জিয়াউদ্দিন ইতিপূর্বেই একটি পত্রিকায় সরকারের তীব্র সমালোচনা করে প্রবন্ধ লেখার অজুহাতে বহিষ্কৃত। জিয়াউদ্দিনকে তার লেখনির জন্য ক্ষমা চাইতে বলা হলে তিনি তা করতে অপারগতা জ্ঞাপন করেন। কর্নেল তাহেরকে পঙ্গু হওয়ার অজুহাতে অবসর দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা মেজর জলিলকে 3 বছর আগেই বহিষ্কার করা হয়েছে। ভারতীয় বাহিনীর সদস্যরা মালামাল লুট করে দেশে নিয়ে যাওয়ার সময় মেজর জলিল জোর প্রতিবাদ জানালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে অসম্মানজনকভাবে সেনাবাহিনী থেকে তাকে বহিষ্কার করা হয়। সিনিয়র অফিসারদের মধ্যে ওই সময় জেনারেল শফিউল্লাহ, খালেদ মোশাররফ শেখ সাহেবের অনুগতদের মধ্যে ছিলেন। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে শেখ সাহেবের অধিক নিকটবর্তী মনে করা হতো। তিনি ঘন ঘন শেখ সাহেবের কাছে যেতে পারতেন, কিন্তু জিয়াকে লাইনে অপেক্ষা করতে হতো। এতে ধারণা করা হয় শফিউল্লাহর পর খালিদকে সেনা প্রধান বানানো হবে। এ ধারণা মোটেই অমূলক ছিল না। জিয়া ব্যাপারটা ঠিকই অনুধাবন করেছিলেন। যে কোনো কারণেই হোক, শেখ সাহেব ও আওয়ামী লীগ ব্যক্তিবর্গরা জিয়াকে উচ্চাকাঙ্ক্ষী বলে মনে করতেন। জেনারেল ওসমানীও জিয়াকে ভালো চোখে দেখতেন না। এমনকি ওই সময় জিয়াকে পূর্ব জার্মানিতে রাষ্ট্রদূত করে পাঠিয়ে আর্মি থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা প্রায় পাকাপাকি হয়ে যায়। এসব জেনে জিয়া কর্নেল, পরবর্তীতে ব্রিগেডিয়ার খুরশিদের মাধ্যমে শেখ সাহেবকে বোঝাবার চেষ্টা করেন। কর্নেল খুরশিদ আগরতলা কেসে শেখ সাহেবের সহযোগী ছিলেন, তাই তিনি তাঁর খুব কাছের লোক ছিলেন। কিন্তু তিনি জিয়ার প্রতি শেখ সাহেবের মনোভাব কিছুটা পরিবর্তন করাতে সক্ষম হলেও তা পর্যাপ্ত ছিল না। তোফায়েল আহমেদের সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখার চেষ্টা করেন জিয়া শেখ সাহেবের সহানুভূতি অর্জনের জন্য।